আকাশবাণী মৈত্রী। এখনকার অনুষ্ঠান অতিথি। আজকের অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী হিরণ মিত্রর সঙ্গে কথা বলেছেন জিনিয়া রায়। আজকের আড্ডায় স্বাগত। হিরণদা, আমাদের চিত্র শিল্পের জগতে ৬০-এর দশক থেকে আপনার যে দীর্ঘ অবদান, শুধু সেটা আলোচনা সাপেক্ষ নয়, কারণ আপনি আমাদের প্রচুর ছবি দেখিয়েছেন প্রচ্ছদে, থিয়েটারে, সিনেমায়, সর্বত্র আপনার একটা অবাধ গতিবিধি। আজকের আড্ডায় আমরা একটু জানতে চাইব আপনার কাছে এই আপনার শিল্পী মন আর মননের অন্দরমহলের কিছু গল্প। হ্যাঁ, এটা খুব মজার আর কি এই দিক থেকে, কারণ আমার নিজেকে তৈরি করার ক্ষেত্রে আমার শৈশবটা খুব গুরুত্বপূর্ণ। শৈশবটাকে এমন লোকে ভাবে যে শৈশব একটা স্মৃতিচারণ, নস্টালজিয়া, হারিয়ে যাওয়া, এইসব অনেকে ভাবতে পারে এবং অনেকে এটা নিয়ে হাসি ঠাট্টাও করে আর কি। যেমন আমার খড়গপুর, তো এই খড়গপুরটি একটা অদ্ভুত জায়গা, দক্ষিণ পূর্ব রেলের একটা বড় ঘাঁটি, প্রধান ঘাঁটি। এবং ব্রিটিশ আমলে যখন এই রেলের পত্তন হয়, যোগাযোগের একটা পত্তন হয়, তখন খড়গপুরটাকে ওরা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেয় এবং খড়গপুরের সারা ভারতবর্ষ থেকেই বিভিন্ন গোষ্ঠীর মানুষ এসে বাসা বাঁধে। দক্ষিণ ভারত একটা বড় জায়গা নিয়েছিল, কিন্তু মধ্য ভারত, উত্তর ভারত, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে এবং তাদের মতো করে থেকেছে। তো এইটা তো আমার ছোটবেলায় জানার কথা নয় বা বোঝার কথা নয়। যে বাড়িতে আমার জন্ম, আমার বাবা মূল জায়গাটি ছিল উড়িষ্যার জঙ্গলে উনি দীর্ঘকাল কাটিয়েছেন। যখন স্বাধীনতার পরে জঙ্গলগুলো সরকার নিয়ে নিল, লিজ চলে গেল, আমাদের ব্যবসা ওই দিক থেকে বন্ধ হয়ে গেল, তখন আমরা উড়িষ্যা থেকে চলে আসি খড়গপুরের দিকে। তখন একটা কথা ছিল, এখনো সেই কথাটা আছে, সেটা হচ্ছে উঠলো বাই তো কটক যাই। উঠলো বাই তো কটক যাই কথাটা কেন কেউ বুঝতো না। হ্যাঁ, তা আমরা বলতাম, কারণ হচ্ছে যে তখন কটক যেতে হলে গরু গাড়িতে যেতে হতো। আচ্ছা, তখন আপনি 1945? না, এটা তখন আমার জন্মেরও অনেক বছর আগে, 19th সেঞ্চুরির কথা বলছি। যেখান থেকে আর কি, আমরা তো ক্লাইভের আমলের লোক, তো আমরা ক্লাইভের আমলে রাস্তায় বুলেটের খোল পুরোতাম আর কি। সেই জন্য আমরা যা কিছু বলি, আমরা এরকম 100 বছর পিছিয়ে যাই। তো শিল্পীর স্থান কাল থাকে না। তার ফলে এই 100 বছর আগের যে গল্প, কটক যেতে গেলে যেহেতু 2-3 মাস লাগতো গরুর গাড়িতে, তো খাবার দাবার অনেক কিছু বাঁধাছাটা করতে হতো, প্রস্তুতি লাগতো। এই যে 2-3 মাসের প্রস্তুতি নিয়ে বেরোতে হবে বলে কেউ যদি এরকম তাড়াহুড়ো করতো কোনো কাজে, তাহলে যে তো উঠলো বাই তো কটক যাই নাকি। ছোটবেলায় আমাদের বাড়ির চারিদিকে উড়িয়া জনগোষ্ঠী খুব ভালোভাবে ছিল। আমি ছোটবেলায় উড়িয়া লিখতে পড়তে পারতাম, তো আমার মা এরা খুব ভালো উড়িয়া বলতেন। তো এই ছোটবেলাটা আমাদের একটা রহস্য ঘেরা ছিল। আমাদের ইলেকট্রিসিটি ছিল না, হ্যারিকেনের আলো বা কুপির আলো আর কি, ডিবরি বলতাম যেটা আমরা। আপনার আমার ছবি লেখা বইতে এই গল্পগুলো কিছুটা আপনি আমাদের বলেছেন। অনেকটাই আছে, এবং এই জন্যই আছে যে আমি আসলে বলতে চেয়েছিলাম যে ছবিটা শুধু কাগজে ক্যানভাসে হয় না, ছবিটা তার বাইরে অনেক বড় জায়গা জুড়ে ছবিটা হয়। যেমন আমরা যখন ছোটবেলা সন্ধ্যেবেলা পড়তে বসতাম, তখন আমরা সত্যি সত্যি দেখতাম যে হ্যারিকেনের আলোর যে ছায়াটা পড়ছে মাটির দেওয়ালে, সত্যি সেই পথের পাঁচালীর গল্পের মতোই আর কি। বিভূতিভূষণের যে বিবরণ আছে আর কি, সেই পুরাণ বা রাক্ষসীরা যেন মনে হচ্ছে ছায়া দিয়ে আছে। তো সেই জায়গা থেকে আমাদের এই ভূত সম্বন্ধে একটা আগ্রহ ছিল। আমার খুব ভূত সম্বন্ধে, পরে আমি ভীষণ ভূতের ভয় পেতাম, ভূতের আগ্রহ ছিল মারাত্মক। ভূতের আগ্রহটাকে বাড়ানোর জন্যে আমরা সন্ধেবেলা চলে যেতাম শ্মশানে, শ্মশানে কাটাতাম। কত বয়স তখন আপনার? তখন 10 হবে মনে হয়, কারণ আমি যখন পূর্ববার্তায় ছবি আঁকছি বাইরে বেরিয়ে, তখন 8-10 বছর বয়স। আর ছবি আঁকতে শুরু করেছি 2 বছর বয়সে, কিন্তু ঠিকঠাক বললে 4-5 বছর বয়সেই আসলে
ছবি আঁকার মানে মস্কটা হতো। আর তার একটা বড় কারণ ছিল, 2 বছর বয়স থেকে আমার সবকিছু স্মরণে আছে, যেটা বাড়ির লোকে কেউ বিশ্বাস করে না। এমন ছবি এঁকেছি যে আমি যখন মায়ের পেটে আছি সেই ছবি আমি এঁকেছি। মানে বাড়াবাড়ি একটা সীমা থাকতে হবে, মানে বাড়াবাড়ি এত বাড়াবাড়ি করেছি যে মায়ের পেটেও আমি তখন ভিজুয়ালাইজ করছি আর কি, মাকে বিনির্মাণের খেলা। কিন্তু আরেকটা ছবি আছে খুব মজার, সেটা হচ্ছে যে আঁতুর ঘরের ছবি। আঁতুর ঘরটা কিরকম ছিল আমার স্মৃতিতে থাকার কথা না, এটা আমার অবশ্যই নিশ্চয়ই মার কথা থেকে, দিদিদের কথা থেকে আঁতুর ঘরটা এসেছে, তৈরি হয়েছে, কিন্তু সেটা আমি এঁকেছি। এরকম আমার আঁকা প্রচুর ছবি আছে। আপনার আঁতুর ঘর এবং আপনার শৈল্পিক মননের আঁতুর ঘর, এখানে একবার আপনি গল্প করতে গিয়ে আমাদের বলেছিলেন ওই দুর্গাপুজো হতো আপনাদের বাড়িতে। হয়, এখনো হয়, এখনো প্রায় হয়েছে। আচ্ছা, এই দুর্গাপুজোর সময় রামচন্দ্র পটুয়া যিনি আসতেন, তার রং, আমার প্রথম গুরু, আপনার প্রথম গুরু, তার রং গোলার সময় ওই আপনার নরম হাতের ব্যবহার ছোটবেলায়, এইখান থেকে আপনার কিভাবে রঙের সঙ্গে আপনার সম্পর্ক? এবং আসলে এইগুলো মালসাতে, মানে নারকেলের খোলাতে এই রংগুলো তৈরি হতো, এবং এই নারকেলের খোলাগুলো ভিতরটা খুব সুন্দর, এবং রংটা তো এক ধরনের গুঁড়ো রং, সেই গুঁড়ো রঙে আঠা মেশানো হতো, কখনো বেল আঠা, কখনো শিরিষ আঠা। এই রংগুলোর নাম কি হিরণদা? আজ তো আমরা দেখতে পাই না এই ধরনের রং। যে গুঁড়ো রংগুলো, এগুলো তো এখনো পাওয়া যায়, আমাদের সংগ্রহ আছে। আমরা যে গোয়াশ করি এই রং দিয়েই করি। এটা নীল আছে, হলুদ আছে, মানে হরিদ্রা এর থেকে আছে। যেমন একটা সাদা রংকে ওরা অদ্ভুত বলতো সফেদার কাজ, মানে সফেদ কথাটা থেকে সফেদা এসছে, এবং সেখান থেকে সাদাকে সফেদা বলতো। এই রং কি পটুয়ারা এখনো ব্যবহার করে? অন্যরকম, অন্যভাবে ব্যবহার করে। এখন তো পটুয়ারা সিনথেটিক রঙে চলে গেছে, এখন আর এইভাবে রং তৈরি করার, যেমন পটুয়াদের যে পট আঁকে কাগজের উপরে, তাতে যে অ্যাডহেসিভটা ব্যবহার হয় সেটা হচ্ছে বেল আঠা। বেল আঠার একটা গুণ হচ্ছে যে যত পুরনো হয় ছবি, রং তত উজ্জ্বল হয়। আর পটুয়ারা যেটা মূর্তি গড়ার ক্ষেত্রে যে অ্যাডহেসিভটা ব্যবহার করে সেটা তেঁতুলের বিচির আঠা। এই তেঁতুল বিচিকে ফুটলে একটা কাজ বেরোয়, সেটার মিশ্রণে এই গুঁড়ো রঙকে তৈরি করা হতো। এবং এইটা করার পরে যখন মানে ভার্নিশ, যেটাকে ওরা ঘাম তেল বলে এখনো হয়তো, এই ভার্নিশ করার আগে অ্যারোরেটেড আঠার দিয়ে একটা প্রলেপ দেওয়া হয়। এটা হচ্ছে এক ধরনের প্রোটেকশন আর কি, ওই যে দুর্গা প্রতিমার মুখটা চকচক করে, তারপরে সেই ভার্নিশটা করা হয়। এখন এটা সিনথেটিক হয়ে গেছে, এখন রঙও তুলি দিয়ে লাগানো হয় না, এখন স্প্রে করে রং করা হয়। এটা এখন প্রযুক্তির কারণে হয়েছে, এবং রঙের ধরন সময়ের সঙ্গে সঙ্গে যে ধরনের বিবর্তন। এই যে আমরা আজকাল খুব ওই যে আর্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি এই কথাগুলো বলি, এবং এটাও বলি যে প্রকৃতির সঙ্গে সাযুজ্য রাখার দিকেই আমাদের ফিরতে হবে। এ বিষয়ে আপনার এই ছোটবেলার পাঠ এবং পরবর্তী জীবনে আপনি যখন রঙের ব্যবহার করলেন, এবং এই রঙের যে নির্বাচন আপনার, এবং আপনার তুলির নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এখানে একটা বৈপ্লবিক ঘটনা ঘটেছে। সেটা হলো আপনি শুধুমাত্র শিল্পীর তুলি নয়, আপনি শ্রমিকের তুলিতেও কাজ করেছেন। এই বিষয়গুলো আপনার ছোটবেলার গল্পের আমার অনেক রকম তুলি, বিশ্বজুড়ে হাজার রকম তুলি আছে, এবং তুলির আমার সংগ্রহ আছে বিশাল, বিশ্বজুড়ে আমার তুলির সংগ্রহ আছে। কিন্তু যেটা মজার হচ্ছে যে আমি যে ছোটবেলার প্রথম তুলির সঙ্গে আমি সংস্পর্শে আসি, সেটা ছাগলের চুল দিয়ে তৈরি হাতে গড়া তুলি। আচ্ছা, এই ছাগলের চুল দিয়ে যে তুলি তৈরি হতো, সে তুলি আমার কাছে এখনো আছে। আমার গুরুর দেওয়া তুলি আছে, যেগুলো হাতে বানানো তুলি নিয়ে আমার একটা দীর্ঘ লেখা আছে। এই তুলিগুলো যেভাবে প্রযুক্তি এবং যান্ত্রিক ভাবে যে তুলি তৈরি হয়, এবং তার সেভেল হেয়ার আছে, স্কুইরেল হেয়ার দেওয়া আছে, বিভিন্ন পশুর থেকে সংগ্রহ করে তৈরি হয়, তার এক এক রকম চরিত্র আছে। কিন্তু ছাগলের চুলের যে তুলিটা, সে তুলিটা রঙে বলে সে নিতিয়ে যায়, এবং এই নিতিয়ে যাওয়াটা তার চরিত্র যেমন, এবং তাকে জাগিয়ে তোলার কাজ হচ্ছে শিল্পীর। এই যে একটা বাড়তি এক ধরনের প্রচেষ্টা আনতে হয় শিল্পীর, এইটাকে আমি খুব একটা বড় সম্পদ মনে করি। কারণ শিল্পী যখন তার যে ব্যবহার্য জিনিসপত্র, রং তুলি, সে যখন পুরোটা সহযোগিতা করে না, তখন শিল্পীকে একটা বাড়তি উদ্যোগ নিতে হয়
তাকে সহযোগী করে তোলার জন্য। এইটার একটা বড় আমাদের এই পাশ্চাত্য শিল্পের চর্চার জগৎ থেকে বা শিক্ষার জগৎ থেকে এই জগৎটার একটা বিরাট তফাৎ। অর্থাৎ আমরা একটা বাড়তি উদ্যোগ নিচ্ছি, আমরা বাড়তি তার মধ্যে অংশ নিচ্ছি, এই জিনিসটাকে কিন্তু আমাদের শিক্ষার মধ্যে ঢোকেনি। অর্থাৎ আমার যন্ত্রপাতিকে সহযোগী করে তুলতে হবে। সেটা কুমোরদের সঙ্গে আমি কাজ করেছি, ছুতোরদের সঙ্গে কাজ করেছি। তো এখানেও যে যন্ত্রের যে ভূমিকা, পাশ্চাত্য জগতে যন্ত্রের ভূমিকা পরে অনেক বেশি যান্ত্রিক হয়েছে, ইলেকট্রিক্যাল সমস্ত অনেক কিছু এসেছে। কিন্তু যখন এই যে হাতে করার জিনিসটা এবং তার যে একটা সৌন্দর্য আছে, তার যে একটা গভীরতা আছে, সেটা এই যন্ত্র সবসময় দেয় না, আমাদের বিমুখ করে রাখে। অ্যালিনেশন বলে একটা জিনিস হয় আর কি, আমাদের বিচ্ছিন্ন করে দেয়। অ্যালিনেশন না থাকলে তো হবে না, আমাকে তার মধ্যে গভীরভাবে থাকতে হবে। তো এই জায়গাটা মানে আমার শিল্পী গুরু তিনি তো এরকমভাবে আমাকে নির্দিষ্টভাবে কিছু বলতেন না বা দর্শনের কথা বলতেন না, দর্শনটা ভিতর থেকে তৈরি হতো। এবং এই রঙের আরেকটা মজা হচ্ছে যে প্রাকৃতিকভাবে যেমন নীল রং, আমাদের সমুদ্র খুব দূরে নয় আমাদের অঞ্চল থেকে, ট্রামলিপ্ত তো সমুদ্রের কাছেই ছিল, হিউয়েন সাং তো ওখানেই নেমেছিলেন। তো এই পটুয়াদের ছবিতে যে নীল রঙের প্রভাব সেটা এই সমুদ্র থেকে এসেছে। তো এইরকম প্রকৃতির একটা ভূমিকা ছিল, সেটা এত সময়ের মধ্যে হয়ে গেছে, সেই চিহ্নগুলো আর নেই। কিন্তু যদি ফিরে দেখা যায় তাহলে এগুলোকে অনুধাবন করা যায়, বোঝা যায় যে কোথায় কি ছিল। লালের ব্যবহার, কি ধরনের লালের ব্যবহার হতো, হলুদের কি করে ব্যবহার হতো, এবং প্রাইমারি কালার আমরা যেটা আমাদের মূর্তির মধ্যে দেখেছি, পরে মিশ্র রং অনেক রকম এসেছে, কিন্তু আমরা ছোটবেলায় যেটা দেখি সব প্রাইমারি কালার, টকটকে লাল, ঘন নীল, হলুদ, একেবারে ক্যাডমিয়াম ইয়েলো যাকে পরে আমরা বলি, সাদা তো ছিলই। এই যে উজ্জ্বলতা, মানে আমাদের জীবনের চারিদিকে হয়তো কিন্তু রং নেই, বিশেষ করে পশ্চিমবাংলা, বাংলার দেশটা নদীমাতৃক এবং এখানে শ্যামলী মা, অনেক সবুজের বেশি। কিন্তু হিমালয়ের সাদা আর যেমন ভাবে রাজস্থানের দিকে রঙের প্রচন্ড প্রাদুর্ভাব, রঙের প্রভাব জীবনের, ব্যক্তি জীবনে, সেই তুলনায় কিন্তু আমরা অত রং ব্যবহার করি না। আমরা প্যাস্টেল শেডের দিকে যাই, হালকা রঙের দিকে যাই, উজ্জ্বল রং আমরা করি না। কিন্তু আমাদের অনুষ্ঠানের মধ্যে, আমাদের শিল্পের মধ্যে, আমাদের মূর্তি পুজোর মধ্যে রঙের প্রচণ্ডভাবে আধিক্য আছে, এবং ওইটা হচ্ছে বলা যায় ক্ষতিপূরণ করে আর কি। জীবনে রংটা যেভাবে নেই, সেটা আমাদের অন্য দিক থেকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে, আমাদের উৎসবের মধ্যে দিয়ে রংটাকে, আমরা হোলি দেখেছি, তাতে যে রং ব্যবহার হয় দেখেছি, আমাদের যে তান্ত্রিক যে রঙগুলিতে যে রং ব্যবহার হয়, সেগুলো খুব উজ্জ্বল রং ব্যবহার হয়। রঙ্গোলি কি বাঙালির সংস্কৃতি? বাঙালির সংস্কৃতি ছিল না, কিন্তু আমাদের যে দুর্গাপুজোতে যে সন্ধি পুজোর সময় যে রঙ্গোলিটা তৈরি হয়, যে আলপনাটা দেওয়া হয়, রঙ্গোলি আলপনা, সেটা পুরোপুরি তান্ত্রিক এবং সেটা রং খুব উজ্জ্বল রঙের। এইটা পরবর্তীকালে শিল্পীরাও একে ব্যবহার করেছে। আমাদের যে কালীঘাটের, তার একটা বড় প্রভাব পড়েছে ছবির মধ্যে, কালীঘাট পটে পড়েছে। সুনীল দাস যেহেতু কালীঘাট অঞ্চলে থাকতেন, সুনীল দা এটাকে ব্যবহার করার চেষ্টা করেছেন পটে। রাজায় প্যারিসে থাকতে থাকতে এইটাকে ব্যবহার করার চেষ্টা করেছেন। তো সেই জায়গা থেকে আমাদের এই ঐতিহ্যের মধ্যে, ট্র্যাডিশনের মধ্যে, এই যে জীবনের রং আর উৎসবের রং, এই দুটোর মধ্যে কোনো সংঘাত হয়নি। এবং আমরা যেখানে জীবনের রং নেই, সেখানে উৎসবে আমরা রং নিয়ে মেতেছি এবং আমরা নিজেদের রাঙিয়ে তুলেছি। তো কিন্তু আমরা আমাদের এখানে পোশাক আশাকে অত উজ্জ্বল রঙের প্রভাব সেভাবে ছিল না, যেটা রাজস্থানের দিকে আমরা দেখেছি। তাদের যে বাদনি বা অন্যান্য জিনিসের মধ্যে উজ্জ্বল রং প্রচন্ড, কারণ মরুভূমির দেশ, সেখানে প্রকৃতির মধ্যে রং নেই। আর আমাদের এখানে প্রকৃতিটা এত, আমাদের যে পলাশ উৎসব হয়, তার যে রঙের বা অন্যান্য রঙের বৈচিত্র্য প্রকৃতির মধ্যে আছে, সেই জন্য আমরা তাকে ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের জীবনে পোশাকে আশাকে আমাদের রং খুব কম। আমাদের দেখা, মানে শিল্পীর চোখে দেখার দিক থেকে, কেউ রঙিন শাড়ি পরলে সেটা কিছু এসে না, কিন্তু রঙের চাহিদা কম সেদিক থেকে। আপনার কথা শুনতে শুনতে আশ্চর্য হচ্ছিলাম যখন আপনি বললেন যে ওই তুলিটা যে প্রস্তুত করা হতো, তাতে যখন ওই
ছাগলের লোম থেকে তুলি প্রস্তুত করা হচ্ছে, ওখানে একটা প্রয়াস, শিল্পীর প্রয়াস শিল্প সৃষ্টির জন্য। এবং এটা আজকের মতো যান্ত্রিক এবং পাশ্চাত্য ব্যবস্থার মতো এত সহজ সাধ্য ছিল না, আয়াস সাধ্য। এই যে আয়াস বা পরিশ্রমের মধ্যে দিয়ে প্রাণ সঞ্চার, এমনকি আপনার যন্ত্রেও আপনি, আপনার তুলি তো আপনার যন্ত্রই, আপনি যন্ত্রে আপনি প্রাণ সঞ্চার করছেন। ইদানিং আমরা চারপাশে দেখছি না যে এই এআই নতুন প্রযুক্তির ব্যবহার খুব সহজেই, সেটা জিবলি আর্ট হোক অথবা মানুষ ভ্যান গর ছবির মতো নিজের ছবি দেখতে চাইছে, বানাতে চাইছে। এই যে একটা প্রবণতা আজকের সমাজে এবং পরিস্থিতিতে, একজন শিল্পী হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি যে মূল সমস্যাকে আমরা বুঝে উঠতে চাইছি না বা বুঝে উঠতে পারিনি বা বোঝানো হয়নি আমাদের, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো রচনার মূল বিষয়টা কিন্তু কল্পনা। হ্যাঁ, আমরা কোনো জিনিসকে নকল করি না চট করে, আমরা কি প্রকৃতিকেও সেভাবে নকল করি না। আমাদের কল্পনা, তাকে একটা আমাদের মধ্য দিয়ে একটা পার্কুলেশন হয় এবং আমাদের মধ্যে দিয়ে তার একটা প্রকাশ ঘটে। তো এইটা যেটা মানে ঘটে, অর্থাৎ আমাদের কল্পনাকে, আমরা যেমন স্বপ্ন দেখি, স্বপ্নে ছবি আসে, এই ছবি কোথা থেকে আসে, কে দেখায় আমাদের? আমাদের স্মৃতিতে যে ছবি আছে, আমাদের চোখ বন্ধ করলেই আমরা ছবি দেখতে পাই। যেভাবে আপনি আপনার আতুর ঘরের ছবি এঁকেছেন, যেভাবে আমি আঁকতে পারছি, অর্থাৎ আমার কল্পনাকে আমি এতটাই বিস্তৃত করতে পারি। এখন আধুনিক সমাজ এবং গণতান্ত্রিক সমাজ এইটার বিরোধিতা করছে। মানুষ যদি কল্পনা প্রবণ হয়ে যায়, তাহলে সে মানুষকে আর শাসন করা যায় না, সেই মানুষকে দাবিয়ে রাখা যায় না। সে প্রতিবাদী হবে, সে প্রতিরোধ করবে, যেখানে অস্বস্তি সেই অস্বস্তিকে সে এড়িয়ে যাবে, তার সামনে রুখে দাঁড়াবে। মানুষের যে মানসিক জোর, সেটা কিন্তু কল্পনা থেকে আসে। এমনকি একটা বিপ্লবীকেও প্রাথমিকভাবে কবি হতে হয়। তো এই কবিতা চর্চা তো কোনো শখের চর্চা না, এটা জীবনের চর্চা। মানে আমাদের শিল্প চর্চাও জীবনের চর্চা। মানে আমরা শখে কেউ ছবি আঁকি না। না, কিন্তু এই যে তাড়না, যে কোন তাড়নায় একজন শিল্পী ছবি আঁকছেন, এবং এখানে আপনি বলছেন যে কল্পনায়, আমি তো প্লেটোর কবির নির্বাসনের প্রসঙ্গ, রাষ্ট্র ব্যবস্থা, এটার মধ্যে যদি নাও যাই এখন, মানে যাকে বলে শিল্পের খাতিরে এই তাড়না, আপনার কাজের ক্ষেত্রে তাড়নাকেই তো একটা সময় মিউজ, প্রণোদনা অথবা মানে আপনার সাধনার ধ্যানের বিষয়, এই সব ভাবে বর্ণনা করা হয়েছে। আজ যেহেতু আমরা সবাই শুনছি, এমন সবাই শুনছি যারা হয়তো কখনো হাতে রং তুলে ধরে ছবি আঁকিনি, তবু আমাদের একটা আগ্রহ আছে। অথবা আপনার ছবির সামনে দাঁড়ালে যে মজাটা হয়, যে আমি হয়তো অনেক ব্যাকরণ জানি না ছবির, তারপরেও আমার একটা যোগাযোগ, একটা কমিউনিকেশন যাকে বলি, ছবির সঙ্গে আমার একটা কথোপকথন চলে, এবং এই কথোপকথনটা আপনি বার করে আনছেন একজন মনস্তাত্ত্বিকের মতোই। আপনার ছবিতে আপনি লাল, কালো, সাদা মূলত ব্যবহার করেন, এবং একটা কথোপকথনের, হ্যাঁ অবশ্যই, এটা কোন দশক থেকে আপনি মূলত এই তিনটে রঙের নির্বাচন করছেন? এটা হচ্ছে 90 দশকের শেষ থেকে। আচ্ছা, আপনার এক্সিবিশন আরবানিয়া আমার মনে আছে, তারপরে কিছুদিন আগে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আপনার মুখোশ এবং ছবির এক্সিবিশন হলো। একেবারে যে আপনি গ্যালারিতে থাকেনই এমনও নয়, সারা পৃথিবীতে, লন্ডনে, প্যারিসে আপনার এক্সিবিশন হয়েছে। কিন্তু এই আপনার ছবিতেই লাল, কালো, সাদার ব্যবহার, এমনকি প্রচ্ছদ শিল্পেও যখন আপনি আসেন, যখন এখানেও আপনার কথোপকথনের এই তিনটে রঙের নির্বাচন, এইটা নিয়ে যদি আমাদের কিছু বলেন। একটা জিনিস হচ্ছে যে আমি একটা সময়, দীর্ঘ সময় ধরে আমি খুবই রঙের ব্যবহার করতাম, কিন্তু একটা সময় গিয়ে, মানে 90 দশকের শেষের দিকে আস্তে আস্তে বুঝতে পারি তার মধ্যে কিছু রাজনৈতিক কারণও ছিল। সেই রাজনৈতিক কারণগুলোর দিকে আমি যাচ্ছি না, অন্য কারণে। কিন্তু সেটা হচ্ছে যে এই বর্ণহীনতা, সেটা একটা দিক, কালোর দিকে আমার প্রবণতা বাড়ে। আর একটা দিক হচ্ছে যে লাল, ছোটবেলা থেকে লাল একটা অদ্ভুত আতঙ্ক ছিল। মজার যেটা ছিল সেটা হচ্ছে আমার কাকা, একটিমাত্র কাকা, তিনি ইংরেজির শিক্ষক ছিলেন, তার প্রচুর ছাত্রছাত্রী ছিল,
এবং স্কুলের যে পরীক্ষার খাতাগুলো সেই সময় আমার কাছে আসতো লাল কালি আমাদের কাছে, এবং সেই লাল কালি দিয়ে কাটাকাটি করতো। এই লাল মানে একটা আতঙ্ক তখন থেকে তৈরি হলো, এই লাল আতঙ্ক, অর্থাৎ পয়েন্ট অফ অ্যাপ্রুভাল, রিজেকশন, দুটোর একটা। এই শুরু হলো একটা দিক থেকে লাল। আপনার লালে তো সংরাগের লালও আছে। এইটা তো ভিতরে ভিতরে একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে আতঙ্ক ছিল। এবার আতঙ্কটা কাটাতে হবে। আতঙ্ক কাটাতে গেলে যে কোনো জিনিসের যদি ফোবিয়া কাটাতে হয় তাহলে তার সামনে যেতে হবে, তার সামনে গেলে তাহলে সেই ফোবিয়াটা কাটবে আর কি। এই যে সংরাগের লাল, হ্যাঁ, আমি ভয়ের প্রসঙ্গে আসি যে কিছু কিছু আপনার ছবি যখন দেখি যে একটা ক্যানভাসে অনেকটা সাদা জায়গা আছে কিন্তু অদ্ভুতভাবেও কালোর ঢেউ আছে, এবং তার মধ্যে হঠাৎ করে একটা লাল উঁকি মারে, এবং নানান জায়গা থেকে, সেটা এরকম নয় যে কখনো ক্যানভাসের মধ্যখানেই আপনি ব্যবহার করবেন, বিভিন্ন ফাঁক থেকে, বিভিন্ন ক্যানভাসের বিভিন্ন দিক থেকে, একটা চৌকো ক্যানভাস, তার বিভিন্ন দিক থেকে লাল আসে সেই সাদা আর কালোর মাঝখানে, প্রাণের স্পর্শের মতো আসে। এবং আমার লালটা হচ্ছে মূলত স্কারলেট রেড, এবং মানে মূল যে লালটা, যে তিনটে রং নীল, লাল, হলুদ, তার মধ্যে স্কারলেট রেডটাকে আমি বেশি গুরুত্ব দিই, একটু ক্রিমশনের টাচও হয়তো থাকে। তো সেই জায়গাতে এটা অবশ্যই আমাকে প্রাণের স্পর্শ দেয়। আরেকটা হচ্ছে যে এই যে অস্তিত্বের অন্ধকার, নৈরাজ্য, এই জায়গাটাকে তাকে আটকানোর জন্যে, তাকে বাতিল করার জন্যে লাল আমার কাছে একটি খুব বড় হাতিয়ার। এবং সাদাটা হচ্ছে এই জিনিসটাকে নিরপেক্ষ করার জন্য। সাদার একটা রং আছে, মানে সাদা তো এমনি সব রং মিলে সাদা, সেটা তো বৈজ্ঞানিক দিক থেকে, কিন্তু সাদার একটা ভূমিকা আছে, সেটা হচ্ছে নানা রকম ছায়া ধারণ করে। ছায়াগুলো একরকমভাবে হয়। মঞ্চে আমি যে রং ব্যবহার করি তারও আমি নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি, এবং আমি খুব সচেতনভাবে কাজটা করেছি, ইমোশনালি করিনি। আপনার বিমূর্ততাকে বোধহয় পাশ্চাত্যের অ্যাবসার্ড শিল্পের যে দর্শন, সেই জায়গা থেকে ভিন্ন, তার আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া কি সেখানে হবে? আমাকে যেমন আমেরিকান অ্যাকশন পেন্টিং এর সঙ্গে কিছুটা তুলনা করা হয়, কারণ আমার অক্ষর যেমন মানুষের জীবন থেকে এসেছে, আমার চিত্র রঙের প্রলেপও মানুষের জীবন থেকে। সেই মানুষগুলো কিন্তু আমরাই, আমাদের পাশাপাশি মানুষ। এটা কোনো বহির্বিশ্ব থেকে আসা অ্যালিয়েন কোনো কিছু নয়। আমরা যাদের চিনি জানি তাদেরই প্রতিফলন আমার কাজের মধ্যে পড়েছে। এই যে আপনার সঙ্গে আপনার দর্শকের কথোপকথন এবং আপনার ছবির সঙ্গে আপনার দর্শকের কথোপকথন, এই পরিসরটা, এবং আমাদের মতো যারা সত্যি খুব, যারা শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, আমরা সবাই হয়তো পণ্ডিত নই, আমরা জানি না যে কিভাবে আমরা চিত্রশিল্পকে দেখব, বুঝবো, কিন্তু তবুও আপনার ছবির সামনে দাঁড়ালে ওই খানিকটা, যখন আমরা সমুদ্রের সামনে দাঁড়াই, পাহাড়ের সামনে দাঁড়াই, আমাদের মতো করে আমরা ঠিক একটা কথা বলার চেষ্টা করি। সেই পরিসরটা আপনি কি করে সৃষ্টি করলেন আপনার ছবি? এই জায়গাটা খুব মজার, এবং এই দিক থেকে, কারণ আমি হচ্ছি আমার ছবির প্রথম দর্শক। তার আগে তো ছবিটাই ছিল না, অর্থাৎ দর্শকও ছিল না। আমি যখন প্রথম দর্শক হই, তখন একদিকে যেমন আমি এই শিল্পে অংশ নিচ্ছি, অংশ নেওয়ার পরিস্থিতির মধ্যে যাচ্ছি, আরেকদিকে আমি যখন দর্শক হচ্ছি, আমি তখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, নিজেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি। এবার আমি যেহেতু খুব একটা সাধারণ বাড়ির ছেলে, বা আমি একটা সাধারণ মানুষ হিসেবে, আমার কোনো সেই ধরনের একটা বিরাট সিংহাসন, বিরাট মুকুট, এই সমস্ত কিছু নেই, এসব কিছু প্রতিপত্তি, এসব কিছু নেই। যেমন আমরা মজা করে বলতাম যে মাথায় মুকুট থাকলে রাজা অনেক কিছু করতে পারবে না, রাজা ছোটখাটো কাজকর্ম করতে পারবে না, রাজা শুতে পারবে না, ঘুমোতে পারবে না, ঘুমোতে গেলে মাথার মুকুট পড়ে যাবে। তো রাজাকে এই মুকুটটাকে বাঁচানোর জন্যে তাকে খুব স্থির থাকতে হবে এবং বসে থাকতে হবে। কোথায় বসবে? তার জন্য সিংহাসন লাগলে। এই সিংহাসনে বসে মাথায় মুকুট পরে রাজা ছবি আর আঁকতে পারছে না, কারণ ছবি আঁকতে গেলে তার মাথার মুকুট পড়ে যেতে পারে, সিংহাসন থেকে সে পড়ে তার হাত পা ভাঙতে পারে, হয়তো এই মুক্তি। হ্যাঁ, তা আমরা রাজা হব না আগে ঠিক করলাম, সিংহাসনে বসবো না আগে ঠিক করলাম, মুকুট পরবো না আগে ঠিক করলাম। এবার আমাদের তাহলে আর কি করতে হবে? আমরা এবার ছবি আঁকতে হবে। আর কি করবে তুমি? ছবি না এঁকে তো বলতে কোনো রাস্তা নেই। তুমি এইগুলো করবে না বলে চল ছবি আঁকো। কিন্তু আপনি আপনার ছবিতে তো আমাদের শাসনও করলেন না। এবার ছবি আঁকতে গিয়ে সমস্যাটা হলো কি, আমার পরিবার তো আর এরকম নয় যে তারা সব
লুভ দেখে এসছে, তারা অমুক দেখেছে, লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছে, এসব তো হওয়ার কথা না, কেন তারা করতে যাবে? তারা বলছে পড়াশুনো জলাঞ্জলি গেল, ছবি আঁকবে। তো আমি তখন, আমার বাবা খুব রাগী ছিলেন, বাবা বেত দিয়ে ঘুরে বেড়াতেন। আমাদের একটা সময় 14 জন ভাই বোন ছিল, 6 জন আগে মারা যায়। আমার জন্ম পর থেকে আমি এই ডেথ রেটটাকে বন্ধ করে দিয়েছি, থেমে থাক বলে দিয়েছি আর কি। থেমে থাক বলার পরে আর কেউ মারা যায়নি, মারা গেছে অনেক পরে, মানে যখন আমি বলেছি যে আমি আর ছেড়ে দিলাম, 80-90 সব মারা গেছে। তার আগে কিন্তু সব পটপট পটপট মরে গেছে। তো এবার মরে গেছে মানে আমার একজন দাদা, সে 1 মাস প্রায় বয়স হয়নি, মানে আঁতুর ঘরেই মারা গেছে। তো এরকম সব হয়েছে, খুব দুঃখজনক ব্যাপার। তো আমি এসব শুনে টুনে যখন বুঝলাম যে আমার একটা দায়িত্ব আছে, কনিষ্ঠতম বলে দায়িত্ব আছে, রাজা হওয়ার সময়কে থামানোর। এবার শ্রীকৃষ্ণ নাকি তার 8ম গর্ভে জন্মেছিল, আমাকে এরকম সব শ্রীকৃষ্ণ ভাবতো এবং আমার প্রচুর নাম দিত। আমার রথের দিন জন্ম হয়েছিল, সেই জন্য আমার সব উড়িয়ারা জগন্নাথকে ঘিরে আমার নাম রাখতো। এরকম সব ভয়ঙ্কর কাণ্ড ছিল। তো বাবা দেখলেন যে এই ছোটটা একদম শেষ, মানে একে আর ওরকম মারধর করা যাবে না, কিন্তু হাঁক ডাক করা যাবে, হুঙ্কার দিতে। হ্যাঁ, যেমন আমার গান গাওয়া হলো না কেন, আমি তো গান গাওয়ার চেষ্টা করেছিলাম, আমি এটা চেষ্টা করছি, গলা ছেড়ে একটা আওয়াজ করছি। বাবা বললো চেঁচাচ্ছ কেন? না মানে আমার গান, সেই থেকে আমার গান গাওয়া গেল। এবার তখন দেখলাম তার একটা আছে যেটা আওয়াজ হবে না, বাবা জানতে পারবে না, ছবি আঁকা। তো আমি একটা পরিত্যক্ত দোতলা বাড়িতে থাকতাম এবং এখানে একা একা পড়াশোনা করতাম। বাবা নিচ থেকে চিৎকার করে বলতেন, কি করছো? আমি বললাম পড়ছি। আওয়াজ হচ্ছে না কেন? অঙ্ক করছি। অঙ্ক করলে আওয়াজ হয় না, ছবি আঁকলে আওয়াজ হয় না। আর অঙ্ক করার মজাটা হচ্ছে যে বড় বড় সাদা খাতাতে ফুলসকে বলতো, সেই খাতা পাতাতে আমরা অঙ্ক করতাম। রুল টানাতে অন্য অন্য সাবজেক্ট গুলো হতো, আর সাদা খাতাতে অঙ্ক। সামনের দিকে অঙ্ক, পিছন দিকে ছবি। এই করে গেরিলা পদ্ধতিতে আমি ছবি আঁকা শুরু করেছি। কেউ জানলো না, কেউ বুঝলো না যে নীরব ভাবে কত কথা বলে যাচ্ছে, একজন এঁকে যাচ্ছে ছবি। তারপরে বাবা মা বললো যে ছবি আঁকবে, ছবি এঁকে খাবে কি? খাওয়ার জন্য কি লাগবে? একটা ডিগবাজি আর এক গ্লাস জল। সকালে উঠে একটা ডিগবাজি দেবো আর 1 গ্লাস জল খাবো, দুটোই বিনা পয়সা। তোমার তো আর পয়সা দিতে হবে না আমাকে। তা আমাকে পয়সা দেয়ও নি কেউ, সেটা আমার দাদা একটু পয়সা পাঠাতো। কলকাতা শহরে যখন চলে এসি, আমার প্রতিদিনের খোরাকি ছিল 1 টাকা, মানে 100 পয়সা তখনকার দিনে। আর্ট কলেজে তখন 16 আনা উঠে গেছে, এটা 61 সাল, 61। তখন 100 পয়সা এসে গেছে, দশমিক এসে গেছে, এবং আমাকে 100 পয়সা দেওয়া হতো। 100 পয়সা থেকে আমি 40 পয়সা বাঁচাতাম, 60 পয়সা খরচা করতাম। 40 পয়সা দিয়ে আমি কাগজ রং কিনতাম, তখন পাওয়া যেত। আর সের দরে কাগজ 150 পয়সা, মানে 1.5 টাকায় 1 কিলো কাগজ হতো, তাতে অনেক কাজ হতো। আর কালি টালি এরকম আমরা নিজেরাই কালি বানাতাম, নিজেরাই রং বানাতাম, নিজেরাই ক্যানভাস, আমি নিজের ফ্রেমও বানাতাম। আমার বিয়ের সময় আমার এক মামা জিজ্ঞেস করলো, আমাদের তো খুব বেশি টাকা পয়সা নেই, তোকে একটা কি উপহার দেবো? আমরা যে করার বাটালি হাতুড়ি। হ্যাঁ, তো বিয়ের উপহার। কেন, কি করবি? বাড়ির সমস্ত আমার স্ত্রী, ও ছবি আঁকে, মানে ও আর্ট কলেজেরই মেয়ে। আমাদের যেরকম হয় আর কি, আর্ট কলেজে আমরা তো ছিপ নিয়ে ঘুরে বেড়াই, একদিকে শান্তিনিকেতন, একদিকে গভর্নমেন্ট আর্ট কলেজ বা অন্যান্য কলেজ যেরকম হয়। এত সুন্দরী যে কোথা থেকে আসে। হিরণ মিত্র, তিনি আর্ট কলেজে এলেন 61 সালে। 71-এর মধ্যে বিয়ের সময় চেনি, বাটালি, হাতুড়ি উপহার নিয়ে এই যে তার শিল্প জীবনের এবং ব্যক্তি জীবনের যাত্রা, এর বাকি গল্প আমরা এবার শুনবো হিরণদার কাছে। হিরণদা, এই যে চেনি, বাটালি, হাতুড়ি এবং আপনার নিজের ক্যানভাস আপনি নিজে প্রস্তুত করলেন, একদিকে তো সত্যি সত্যি শিল্পের বাজার এবং বাজারের শিল্প, এই যে পরিস্থিতি, এবং শিল্পীকেও তো বাজার করতে হয়। তো এই সামগ্রিক বিষয়গুলো আপনি আপনার জীবনে আপনার শিল্প দর্শনকে বজায় রেখে কি করে চালিয়ে গেলেন? এইখানে একটা খুব আশ্চর্য ঘটনা ঘটেছিল। আমি স্নাতক হয়েছি 1966 সালে। সেই বছরই আমার একক প্রদর্শনী হয় একাডেমি অফ ফাইন আর্টসে। ইয়ং আর্টিস্ট সোসাইটি বলে একটা সোসাইটি,
দুজন শিল্পীর নাম হিরণ ছিল, একজন হিরণ শঙ্কর, একজন হিরণ কুমার আমার। তো দুজনকে নির্বাচন করে সেন্ট্রাল গ্যালারিতে অনেকটা জায়গা দেয়। 70 ভাগ অংশ ছিল আমার, 30 ভাগ অংশ ছিল আমার ওই বন্ধুর। সে প্রয়াত হয়েছে, অভি সরকার বলে পরিচিতি ছিল তার। ও সুরিয়ালিস্টিক কাজকর্ম করতো, আর আমি তখন অন্য ধরনের কাজ করছি, বিশেষ করে কলেজ জীবনের পরে। এবং এটা নিয়ে কমল কুমার মজুমদার একটা দীর্ঘ লেখা লেখেন, এবং সেই লেখাটি আজও পর্যন্ত আমারকে নিয়ে সর্বশ্রেষ্ঠ লেখা। এবং তার যে পর্যবেক্ষণ, আমার কাজকে যেভাবে দেখা এবং আমার ভবিষ্যৎকে যেভাবে উনি বিবরণের মধ্যে রেখেছিলেন, ওনার ফরাসি মিশ্রিত ভাষা দিয়ে, ফরাসি ঢঙে, ফরাসি শব্দ ব্যবহার করেছিলেন ওখানে। সেই জায়গাটা আমাকে আজও ফিরে ফিরে দেখতে হয়, ফিরে ফিরে পড়তে হয়। এবং অসাধারণ সমস্ত লক্ষণ উনি আবিষ্কার করেছিলেন আমার কাজের মধ্যে দিয়ে, সেটা আমাকে এখনো খুব উদ্বুদ্ধ করে। আর সেই সময় আমার সবচেয়ে বৃত্তের মধ্যে যারা ছিলেন, তারা তখন অতটা প্রতিষ্ঠিত হননি, তারা সব তরুণই বলা যেতে পারে। যেমন যোগেন চৌধুরী ছিলেন, বিকাশ ভট্টাচার্য ছিলেন, প্রকাশ কর্মকার ছিলেন, বিজন চৌধুরী ছিলেন, ওদের থেকে বড় পরিতোষ সেন ছিলেন, শ্যামল দত্ত রায় ছিলেন, মনু পারেখ ছিলেন। তো আমাদের একটা আড্ডার জায়গা ছিল সুতৃপ্তি, দেশপ্রিয় পার্ক, তার ঠিক উল্টো দিকে সুতৃপ্তিতে ছিল আমাদের শান্তি আড্ডা। প্রণবরঞ্জন রায় ছিলেন, গণেশ পাইন ছিলেন। গণেশ পাইন এদিকে আসতেন না, কিন্তু যখন মধ্য কলকাতা বা উত্তর কলকাতায় যেতাম তখন গণেশদাকে পেতাম। তো এইগুলো থাকতে থাকতে আমার একটা তখন মনে হয়েছিল, খুব অল্প বয়সে আমি একটু অন্য ধরনের স্বভাবে বেগরবাহী ছিল চিরকালই। এই যে জগৎটা, এরা যে জগৎটা সৃষ্টি করছে, এই জগৎটা আমাকে স্বস্তি দিচ্ছে না, এবং এটা একটা বদ্ধ ডোবার মতো অবস্থা তৈরি হচ্ছে, এবং এটা দিয়ে বেশি দূর এগোনো যাবে না। আমার চলন, যেটা বলে বাজারকে ঘিরে আমার চলন, আমি হাটে বাজারে প্রচুর কাজ করেছি, এখনো করি। তো সেইখানে 69 সালে আমি একটা বড় প্রদর্শনী করি, এবং তারপরে খুব হতাশ হয়ে যাই। 70 সাল থেকে 95 সাল অবধি আমি এই দীর্ঘ 25 বছর একেবারে নাচ, নাটক, পালা, এটি আমার গ্রামেগঞ্জে যাত্রা পালার সঙ্গে খুব যুক্ততা ছিল। পটুয়াদের একটা যাত্রা ধরন আছে, এই পটুয়াদের সাথে যাত্রাতে আমি ছিলাম। ছৌ নাচিয়েদের সঙ্গে আমি দীর্ঘ কর্মশালা করেছি। ছৌয়ের যে 3টে ধারা, সারাইকাল্লা, ময়ূরভঞ্জ এবং পুরুলিয়ার মধ্যে আবার 2টো আলাদা ঘরানা আছে, এদের সঙ্গে আমি অনেক কর্মশালা করেছি। এবং এরাই অ্যাকচুয়ালি আমার বলা যেতে পারে গাইডিং ফ্যাক্টর, বা আমার যে মশালটা এরাই সামনে দিয়ে ধরে রেখেছে। ছবির যে ভাষা, তারপরে গোটস্কি এসেছেন এখানে, হাবিব তানভীরের সঙ্গে কাজ করেছি, ফরাসি দেশে গিয়ে মুশকিনের সঙ্গে কাজ করেছি। এই সবগুলো আমাকে খুব সাহায্য করেছে। পিটার ব্রুকের যে আর্ট ডিরেক্টর ছিলেন, তার সঙ্গে কাজ করেছি। পিটার ব্রুকের দল আসতো ওই মুশকিনের ওখানে প্যারিসে। আমার প্যারিসে একটা ডেরা ছিল, দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন পারফর্মারদের সঙ্গে কাজ করেছি। তারপরে আমি এই ধ্রুপদী শিল্পীদের সঙ্গে, নাচিয়েরা যেমন যামিনী কৃষ্ণমূর্তি থেকে আরম্ভ করে কুচুপুড়ি বা ওড়িশি, অনেকের সঙ্গে আমি কাজ করেছি, যে ডকুমেন্টেশন করা। এই করতে করতে আমি নাটকে ঢুকে পড়ি। তিস্তাপাড়ের বৃত্তান্ত কাজ করতে থাকি, দেবেশ রায় উপন্যাস নিয়ে বিশাল কাজ। নাটকে উৎপল দত্ত আর মোহিত চট্টোপাধ্যায় দুজন ছিল আমার গুরুর মতো। তো উৎপল দত্তের মিনারভাতে একটা ডেরা ছিল, উনি আমাদের নানানভাবে নেতৃত্ব দিয়েছেন, ভাবনা চিন্তা। আর এদিকে মোহিত চট্টোপাধ্যায় 70 দশকের, তখন উনি অ্যাবসার্ড নাটক নিয়ে কাজ করছেন, কণ্ঠনালীতে সূর্য, চন্দ্রলোকে অগ্নিকাণ্ড, এই সমস্ত কাণ্ড কারখানা করছেন। তো মোহিতদা মূলত কবি ছিলেন। তো সেই হিসেবে এরা আমার বৌদ্ধিক যে জায়গাটা খুব উর্বর করে তোলে। তার সাথে সাথে কবিদের সঙ্গে যোগাযোগ হয়। দীপক মজুমদার গ্রিস থেকে ফিরে আসেন, দীপক মজুমদার আমার বাড়িতে ছিলেন। এর মধ্যে মহিনের ঘোড়াগুলির গৌতম চ্যাটার্জির সঙ্গে যুক্ত হয়ে যাই। মহিনের ঘোড়াগুলি তখন অস্তমিত প্রায়, কিন্তু গৌতম চ্যাটার্জির 3-4টে সিনেমার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমি শিল্পী নির্দেশক ছিলাম, এবং তার সঙ্গে অনেক কাজও করেছি। নাগমতি, যেটা জাতীয় পুরস্কার পেয়েছিল, তারপরে সময়, তারপরে লেটার টু মম, ইংরেজি ছবি দূরদর্শনের জন্য, এইগুলোতে আমি যুক্ত হয়ে পড়ি। মহিনের ঘোড়াগুলির সঙ্গে আমি স্টেজে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে গানের সঙ্গে ছবি আঁকতাম। অর্থাৎ এই যে শিল্পের অভিব্যক্তির ক্ষেত্রে সঙ্গীত এবং ধ্বনির যে একটা ভূমিকা আছে, এবং তার যে বুদ্ধিবৃত্তি আছে, সেটা খুব সাহায্য করে।
কারণ আমাদের লোকজীবনের মধ্যে এই ধ্বনি এবং শিল্পের দুটোরই প্রয়োগ আছে। বিশেষ করে ছৌ নাচেরা, আমি ওদের কর্মশালা করতে গিয়ে যেটা বুঝেছি, যে ছৌ নাচেরা পোশাক বা মুখোশ ছাড়া যে কর্মশালা করতো, সেখানে শরীরকে কিভাবে ব্যবহার করতো। আর আরেকটা, খুব ছোটবেলা থেকে আমাদের যে বাড়িতে যেখানে পুজো মণ্ডপ এখনো আছে সেই জায়গাটা, সেখানে বিভিন্ন রকম যাত্রাপালার লোকজন আসছেন, বিভিন্ন রকম লোকনৃত্যের একটা ধারাবাহিক চল ছিল। তারপরে বিভিন্ন সম্প্রদায়ের লোক এসে নাচ গানা করতেন, আমি সেগুলো আঁকতাম। সেগুলো আঁকতে আঁকতে আমার এই যে চলমানতার সঙ্গে আমার একটা যুক্ততা তৈরি হয়, খুবই যুক্ততা তৈরি হয়, যেটা আজও আছে আর কি। আমি এই যে সম্প্রতি কালীবাবুর বাজারে প্রদর্শনী করেছি, পরপর 3টে পর্বে করেছি কাজ। তো এবার কালীবাবুর মাছের বাজার, এই কালীবাবুর মাছের বাজারটার মজা হচ্ছে, কালীবাবুর মাছের বাজারটা বৃহৎ বাজার, দিনে 1 কোটি টাকার তার লেনদেন হয়, এবং সেখানে 15,000 মানুষ আসেন ক্রেতা হিসেবে। তো এই যে জায়গাটা, সংখ্যা দিয়ে আমি বোঝাতে চাইছি না, বা সংখ্যা দিয়ে বলতে চাইছি না, বলতে চাইছি তার যে প্রোফাইলটা, মানে তারা কারা, এই যে আমরা আমাদের কৌলিন্য আনা হয়েছে, আমাদের শিল্প শিক্ষার মধ্যে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মণত্ব প্রয়োগ করা। আমরা আর্ট কলেজে গিয়ে ডিপ্লোমা ডিগ্রি পেতাম, সেটা একটা কিছু না, একটা পইতে। তো পইতে মেয়েদের পইতে তো নেই, তাহলে মেয়েদের চিনবে কি করে শিল্পী হিসেবে? যাদের মেয়ে শিল্পীদের এখানে খুঁজে পাওয়া যায় না। গ্যালারি, সাদা দেওয়াল, সেইখানে ছাড়া ছবি ঢোকানো যাবে না, টানানো যাবে না। আমাকে বলেছে, আপনি ছবির শিল্পের মর্যাদাহানি করছেন, আপনি এত বড় ক্ষতি করছেন শিল্পের। তো মাছের বাজারে আমি ছবি টাঙিয়েছি, এই মাছের গন্ধ, অন্যান্য সবকিছু, এবং আমার ছাত্রছাত্রীরা বলে সব ছবিতে স্যার মাছের গন্ধ লেগে গেছে। বেঁচে গেল, ছবিগুলোকে ভেজে খাও, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ এই যে আপনি বলতে চাইছেন যে এই যে শিল্পী সে নির্জনে সাধনা করবে, অর্থাৎ বাজারে শিল্পীর গুরুত্ব তখনই হবে, যেটা আপনি ডিগ্রির প্রসঙ্গে মজা করে বলছেন, যে গ্যালারিতে তখনই বহু দামে সেই শিল্পীর ছবি বিক্রি হবে যখন তিনি এক্সক্লুসিভ হবেন, যখন তিনি ওই আপামর জনসাধারণের থেকে বিশেষ হবেন, এবং ওই বিশেষের বৈশ্বিক এবং একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি থাকবে। সেখান থেকে আপনি মাছের বাজারে আসছেন। তো কেন এই প্রবণতাটা আপনি একটুখানি বলছেন? আমরা মজার চলেই কথা বলছি, কিন্তু এই যে গ্যালারির বাইরে শিল্পকে নিয়ে আসা, শুধু মাছের বাজারে তো নয়, আপনি শান্তিনিকেতনের মাঠে, বেনারসের ঘাটে, বিভিন্ন জায়গায় আপনার ছবিকে আপনি পেতে রেখেছেন, কখনো কখনো টাঙিয়ে রেখেছেন, গাছে গাছে ধান ফেলা রয়েছে, সেই পথেও আপনার ছবি, সমুদ্রে ভেসেছে আপনার ছবি। তো এই ভাবে শিল্প প্রদর্শনীর প্রসঙ্গটা কিভাবে এলো আপনার মনে? আসলে মূল জায়গাটা হলো যে আমরা যখন এই প্রাতিষ্ঠানিক দিক থেকে, বিশেষ করে ব্রিটিশরা যখন আমাদের দেশে চিত্রশিল্প শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করে, তাদের তো একটা উদ্দেশ্য ছিল, তারা যেহেতু এটা কলোনি বানিয়েছে, উপনিবেশ বানিয়েছে, এখানে একটা মজার জিনিস আমাদের মাস্টারমশাইরাও বলেনি, আমাদের অগ্রজরাও কোনোদিন বলেনি, যে বাড়ির যদি সাহায্যকারী থাকে তাকে আমরা কতটা অধিকার দিই, কতটা আমরা তাকে জায়গা দিই। এমনকি আমাদের ওয়াশরুম তাদের ব্যবহার করতে দেওয়া হয় না, আমরা টেবিলের কাছাকাছি তাদের খেতে দিই না। এই যে বিশেষ মনোভাবটা, এইটার বিরুদ্ধে আমি কিছু বলছি না, বা পক্ষে বিপক্ষে বলছি না, এইটাই অভ্যাস করেছে যে আমরা তাদের কাছে তো স্লেভ, আমরা একটা ভার্নাকুলার মানে কি, একটা দাসের ভাষা। তো সেই ভার্নাকুলার যে গোষ্ঠী আমরা তৈরি হয়েছি, তাকে ওরা কতটা শিক্ষা দেবে? রয়্যাল আর্ট কলেজের শিক্ষার যে ক্রম, পাঠক্রম, আর আমাদের এখানে যে পাঠক্রম, এর মধ্যে সংজ্ঞা তো থাকবেই। এই প্রসঙ্গে আপনি একবার বলছিলেন যে আপনারা যে স্কেচ করার যে পেন্সিল ব্যবহার করতেন, তার রঙের হেরফের, অর্থাৎ সবুজ, খয়েরি আর কালো, এর ব্যবহার স্কেচিং এর সময় যেটা শেখানো, এই ট্র্যাডিশনালি যে ওল্ড স্কুল মাস্টার, ইউরোপিয়ান মাস্টাররা যেরকম ব্যবহার করতেন, যেমন সরকারি আর্ট কলেজ, পরিষ্কার একটা উদাহরণ দিচ্ছি, এই যেটা 1864 সালে প্রতিষ্ঠা হয়, প্রথমে শুরু হয়েছিল 1854 সালে, 10 বছর স্টুডিও ছিল, 1854 সালে সরকারিভাবে সেটাকে স্কুল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই যে স্কুলটা, 3 তলা বাড়ি, বিশাল তার স্থাপত্য, অসাধারণ স্থাপত্য, এইখানে যত ছবি প্রদর্শিত হচ্ছে দেওয়ালে দেওয়ালে সারা জায়গায়, সবই কিন্তু ইউরোপিয়ান মাস্টারদের ছবি। অর্থাৎ আমাদের যে ভারতের যে এত দীর্ঘ ট্র্যাডিশন, আমাদের যে অ্যান্টিক স্টাডি করা হয়, সেগুলো সব ওই ডেভিড ভলটিয়ার এদের সমস্ত।
ইটালিয়ান মার্বেলের কপি, প্লাস্টার কপি। আমাদের যে স্থাপত্য ভাস্কর্যের এত বিশাল একটা ঐতিহ্য আছে, তার জন্য মিউজিয়াম স্টাডি আছে সেটা নামে মাত্র। তাও অনেক অনুমতি নিয়ে অনেক কাণ্ড করে মিউজিয়াম স্টাডি করা হয়, তাকে এনকারেজ করা হয়। বেঙ্গল স্কুল অফ আর্ট, হ্যাঁ, বেঙ্গল স্কুল আর্ট, তার অবন ঠাকুরের কাজ কোথাও প্রদর্শিত হয় না। তাহলে ছেলেমেয়েরা যে তার নিকটবর্তী যে প্রয়োগ বা দৃশ্য উন্মোদনা আছে তার চারিদিকে কাছাকাছি, সেইগুলোর কোনো নিদর্শন নেই। আমি তো 15 বছর বয়সে আর্ট কলেজে ঢুকেছি সরকারি এতে, এবং স্কুল থেকেই সরাসরি আমি আর্ট কলেজে গেছি কিশোর বয়সে। সেই বয়সে আমার চেতনা কোথায়? আমি যেহেতু পটুয়ার ছাত্র, আমার যেহেতু একটা তার অন্য ধরনের গঠন প্রক্রিয়া ছিল। আমি যখন এসেছি কলেজে তখন আমাকে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে, যেটাতে অবশ্যই ভারতীয় ধারার একটা ছিল। আমি ইন্ডিয়ান স্কুল পেন্টিং এর ছাত্র ছিলাম না, আমি ওয়েস্টার্ন পেন্টিং এর ছাত্র ছিলাম, কিন্তু সরাসরি সেটাকে অনুসরণ করেছি, সরাসরি তাকে আমি শিক্ষার মধ্যে নিয়ে এসেছি। এবং আমার সঙ্গে একটা বিশাল বিরোধ ছিল এটার মধ্যে, যে কেন ভারতীয়দের কোথাও জায়গা দেওয়া হবে। কারণ ভারতীয়রা ছবিকে দেওয়ালে টাঙানো যায়, এটা আশ্চর্য ব্যাপার। সেখানে মাইকেল অঞ্জেলো আছে, রাফায়েল আছে, এ আছে, সে আছে। এবং আমার একজন মাস্টারমশাই, আমি নাম করব না, তিনি মুখের রুমাল দিয়ে ঢুকতেন আমাদের ক্লাসে। তিনি বিদেশে শিক্ষা টিক্ষা নিয়েছিলেন, যদিও অবন ঠাকুরের ছাত্র ছিল একটা সময়, কিন্তু বিদেশে গিয়েছিলেন। তার বিদেশে যাওয়ার পরে মনে হয়েছিল যে এরাই শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নই। এর একটা উল্টো খবর আপনিই কিন্তু দিয়েছেন আমাদের, আপনার ব্যক্তিগত পিকাসো এই বইয়ে, যে পিকাসো বিভিন্ন রকমের কালীঘাট পট এবং মুখোশের একটা ভালো সংগ্রহ ছিল। সেটা তো আফ্রিকার যেমন প্রভাব ছিল, এবং ইউরোপিয়ান এই কিউবিস্টদের মধ্যে সেই সময় দিয়ে যারা কাজ করেছে, মাতিস, পিকাসো, ফার্নেলে যে এসেছিল রাশিয়া থেকে, এদের পরে কালীঘাট পটের একটা বিশাল প্রভাব ছিল। এবং কালীঘাট পট তখন এখানে থেকে গিয়েছিল, যেমন জাপানিজ আর্টের একটা প্রভাব ছিল, ভ্যান গগের ইমপ্রেশনিস্টদের, পোস্ট ইমপ্রেশনিস্টদের উপরে জাপানিজ আর্টের একটা বিরাট প্রভাব ছিল। উডকাটের, উতামারো বা হুকুসাই, হিরোশিগের, এদের প্রভাব ছিল। সেরকম কালীঘাট পটেরও প্রভাব ছিল। এবং এই যে কালীঘাট পটের যে মহিলারা গোল গোল যে পৃথুলা, ইউরোপিয়ানরা তো সমস্ত হচ্ছে পেগিলি আর কি, এবং এই যে পৃথুলার যে সৌন্দর্য আমাদের তো বলা হতো না, মানে আমাদের তো এটাকে অ্যাপ্রিসিয়েট করা হতো না, কিন্তু আমরা ওদের ভাত দিয়ে খাবারটা খাচ্ছি। কিন্তু কালীঘাট পট তখন ফরাসি হয়ে গেছে, তখন আর কালীঘাট পট নেই। তো এখন আবার হচ্ছে তার কোনো গুরুত্ব নেই, প্যারিসের গুরুত্ব আছে। দেখুন, কথাটা যখন আমরা শুরু করেছিলাম, আমরা বাজার, শিল্প এবং শিল্পীর বাজার করার ব্যবস্থা, এইটা নিয়েই তো কথা বলছিলাম। এবং যেখান থেকে আপনি এই পথটা নির্বাচন করলেন যে না, ছবিকে জনবিচ্ছিন্ন গ্যালারির মধ্যে বন্ধ হয়ে থাকার প্রসঙ্গটাতে আপনার যে আপত্তি এবং বিপত্তি দুটোই ঘটে। আপনি বলছিলেন যে খুব ছোটবেলা থেকে আপনার শিল্পের সম্পদ হচ্ছে আপনার চারপাশে বাজারের মানুষ, অথবা ভিড় যাকে আমরা বলি, যে বহু মানুষের সমাহার, মেলা, এইগুলোর মধ্যে মানুষের যে মিলন ক্ষেত্র, সেই মিলন ভূমিগুলোর যে উপাদান, সেটা আপনার শিল্পের একটা খুব বড় উপাদান হয়ে ওঠে। অর্থাৎ আপনি যে মাধ্যমকে বেছে নিয়েছেন সেটা মূলত নীরব, ক্যানভাস থেকে কোনো শব্দ আসে না, কিন্তু অনেক কথা বলা হয়। এবং আরও একটা কাজ আপনি করে গেছেন দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে যে আমরা মজা করে আপনার সঙ্গে কথা হতে ওই হিরানোগ্লিফি অক্ষর, আপনি বিভিন্ন অক্ষর আপনার মতো করে নির্মাণ করেছেন। তো এই গল্পটা একটু আমাদের বলবেন, যে কোথায় কোথায় আপনার আপত্তি বিপত্তি হয়েছে আমরা বুঝলাম, কিন্তু এই যে নির্বাচনটা আপনার, এইটা কিভাবে হলো, এবং এই অক্ষরের ছবি অথবা ছবির অক্ষর নির্মাণ, এটা আপনি কিভাবে করলেন? এই যে জনগণকে জায়গা দেওয়া, এটা কোনো এমন বৈপ্লবিক বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে আমি এত দেশ ভ্রমণ করেছি, ইউরোপের এত জায়গায় গেছি, জাপানে গেছি, চীনে গেছি, আফ্রিকায় গেছি, এদের সঙ্গে থেকেছি। আফ্রিকায় অভিজ্ঞতা সব অসাধারণ, কিন্তু মানুষের যে বিচিত্র অনুভূতির যে জগৎ, এবং আমরা সবচেয়ে বেশি যে মানুষগুলোকে চিনি, জানি, যাদের ঘামের গন্ধ আমাদেরকে উদ্বুদ্ধ করে, পারফিউম নয়, ঘামের গন্ধ, সেই জায়গাকে আমি মনে হয়েছে যে আমাদের কাজে যেন সেই ঘামের গন্ধটা আসে, সেই রক্তটা আমরা যাতে পাই, বুঝতে পারি। আমাদের যেখান থেকে বারবার বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখান থেকে এক্সক্লুসিভ করার চেষ্টা হচ্ছে,
সেই জায়গা থেকে শূদ্ররাই কিন্তু আসল। একটা নগর বা একটা দেশকে গঠন করে 80% শূদ্র আর 20% অন্যান্য। আমাদের যত শিল্প সমস্ত কিছু শূদ্রদের তৈরি করা। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে শূদ্র হয়ে যাওয়া ভালো ব্রাহ্মণ হওয়ার থেকে। অর্থাৎ এটা ভালোবাসার যে প্রকাশ এবং মানুষের সঙ্গে মানুষের বিভেদের ঊর্ধ্বে ভালোবাসার সম্পর্ক, এইটাই আপনাকে 2007 সালে আমার কাছে একটি আমন্ত্রণ আসে ফ্লোরেন্স থেকে। ফ্লোরেন্সের দ্বিবার্ষিকীতে তখন ইউনেস্কো একটা বিষয় দিয়েছিল যে সভ্যতার সংলাপ, ডায়ালগ বিটুইন সিভিলাইজেশন। তো এই থিমের উপরে দ্বিবার্ষিকীর কাজগুলো হয়। আমি খুব বড় একটা স্থাপনা শিল্প করেছিলাম, 20 ফিট বাই 10 ফুট। আমাকে যখন বলা হয় তা আমি তখন বলি যে পাশ্চাত্যের সঙ্গে পূর্বের কোনো সেই অর্থে সংলাপ হয়নি। যে সংলাপটা হয়েছে এটা ভাজানো বানানো পাশ্চাত্য ঢঙে সংলাপটা হয়েছে, কিন্তু পূর্বী ঢঙে কোনো সংলাপ হয়নি। এবার এই যে সংলাপহীন সংলাপ, তাকে আমরা বুঝবো কি করে? তাকে এমন একটা অক্ষর দিয়ে বুঝতে হবে যেটা অক্ষরের মতো দেখতে, কিন্তু সেটাকে পাঠ্য করা যাচ্ছে না, কারণ পাঠ তো হয়নি, যোগাযোগ তো ঘটেনি, আমরা তো কেউ বুঝিনি। অতএব আমাদের এইভাবে আমি একটা কাজ করি ফ্লোরেন্সে 2007 সালে, এবং তার বহুদিন আগে থেকে কাজ করছি। এখন তো এটা নিয়ে যেটাকে অ্যাসেমিক বলা হচ্ছে পরিভাষায়, অক্ষর নিয়ে আমি করছি, অক্ষরের চর্চা করছি, অক্ষর দিয়ে ভাস্কর্য বানাচ্ছি বিভিন্ন রকম ভাবে। আমি আরো অনেক ধরনের নাটককে নিয়ে অনেক রকম কাজ করেছি, চলচ্চিত্রের অনেক কাজ করেছি, টেলিভিশনের তো প্রচুর কাজ করেছি। অর্থাৎ কোনো মাধ্যমেই আপনি নিজেকে বদ্ধ রাখেননি এবং সমস্ত রকমের প্রকাশ মাধ্যম আমাকে বদ্ধ রাখতে দেয়নি, এবং এটা মাধ্যমের গুণ, আমার কিছু গুণ নয়। এবং দর্শক আমাকে নির্মাণ করেছে, আমি দর্শক নির্মাণ করিনি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বারবার আমি নিজেকে খুঁজে পেয়েছি, দর্শক আমাকে খুঁজে দিয়েছে এবং আমার কাজ আমাকে তৈরি করে। আমি ছবি আঁকি না, ছবি আমাকে আঁকে। আমার প্রায় 80 বছর হলো 2025-এ। সেই জায়গা থেকে যে এতদিনের টিকে আছি, বেঁচে আছি, কাজের মধ্যে আছি, তার কারণ হচ্ছে যে এই দর্শক, আমার পারিপার্শ্ব মানুষ, তাদেরকেই তো আমি হিরো বলবো। তারাই তো আসল সৃষ্টিকর্তা, তুলিটা খালি ধরে আছে, আমি চালাচ্ছে তো তারা। এইটা যখন আমরা শিল্পের ক্ষমতা অর্জন করে ফেলি, তখন হয়তো আমরা অনেক সময় এটা ভুলেও যাই যে তারা কোথায় কে কি চালনা করছেন। আপনি ফিল্ম গ্রাফিক্স বইটিতে ওই শিল্পের বর্গীকরণ এবং ভারতীয় শিল্পের কেন্দ্র ভাবনায় এই যে কথাগুলো আপনি বললেন, আমি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলে রাখতে পারি যে ভারতীয় শিল্পের কেন্দ্র ভাবনায় যে শ্রেণী বিভাজনের প্রসঙ্গটা আসে এবং কিভাবে বাণিজ্যিক শিল্প এই মাধ্যমের কথা আসছিল। আপনি একটা সময় অ্যাড ওয়ার্ল্ডেও কাজ করেছেন, যাকে আমরা বিজ্ঞাপনের জগৎ বলি। হ্যাঁ, সেখানেও আপনি কাজ করেছেন। তো কোনো রকম মাধ্যমেই আপনি আটকে থাকেননি, আপনি বলছেন মাধ্যম থাকতে দেয়নি, জনসংযোগের জন্য করেছি। তো এই যে জনসংযোগ এবং শেষ পর্যন্ত জনমানুষের কাছে আপনি নিজেকে সঁপে দিয়েছেন। অথচ হিরণদা, কখনো কখনো আমরা এটা শুনি যে আপনি বিমূর্ততার শিল্পী। আপনার ছবি দেখে অনেক সময় জিজ্ঞেস করতে হয় যে আচ্ছা, এই ছবিটার মানে কি, এটা আমি কি করে বুঝবো? তো আমি জানি যে আপনি 33টিরও বেশি বই লিখেছেন, অর্থাৎ একজন অবনীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলা ভাষায় চিত্রশিল্প এবং নিজের ভাবনা ও দর্শন নিয়ে এত রকমের বই খুব অল্প চিত্রশিল্পীকে আমরা দেখেছি তাঁরা লিখেছেন, এবং আপনার ভাষারও যে চিত্রকল্প, আমরা তো তাতে অবাক হয়ে যাই। তো এই যে আপনি একটা চাবিও তাদের হাতে কিন্তু তুলে দিয়েছেন যে যদি কোথাও মনে হয় যে এই বিমূর্ততার ঘরে যেতে হবে, তাহলে এই বইগুলো তো আছে। কিন্তু বিমূর্ততার একটা যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো প্রকাশের একটা শারীরিক প্রকাশ আছে, একটা মানসিক প্রকাশ আছে। মনের প্রকাশটা আমরা খুব বেশি দেখতে পাই না। আমরা যে স্বপ্ন দেখি সেটা তো মনেরই প্রকাশ। স্বপ্নটা আমি নির্বাচন করিনি, আমি তো স্ক্রিপ্ট লিখে, এটা তো টেলিভিশন সিরিয়াল নয়। এবং আমরা যেমন ধারাবাহিকভাবে স্বপ্ন দেখি, আজকে যে স্বপ্নটা দেখছি সেটা একটা জায়গায় শেষ হলে আবার আপনি পারেন, আবার পরের দিন তার পরের পার্টটা হলো। তো এই যে এটা তো আমরা স্ক্রিপ্ট লিখিনি, আমাকে তো কেউ স্ক্রিপ্ট লিখে দেয়নি, ডায়ালগ তো তৈরি করা নেই, কিন্তু চোখ বুঝলেই স্বপ্ন দেখি। অর্থাৎ তার মানে আমি যে সবসময় একটা কুচিত অংশ নিচ্ছি এবং একটা অংশ নিয়ে রয়েছি, তারা পরিচালিত হচ্ছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ।
অর্থাৎ মনের যে জগৎটা, অন্ধকার যে মনের জগৎ, সাধারণভাবে যে অন্ধকার, চোখ বন্ধ করলে অন্ধকার হয়ে যায় আমাদের সমস্ত কিছু, কিন্তু তখন আরেকটা আলো ফুটে ওঠে। এই যে মনের জগতের আলোটা ফুটিয়ে উঠতে হয় এবং ফুটিয়ে তোলাকে মনের মধ্যে উৎসাহ দিতে হয়। তার ফলে কি, আমরা যেমন অনেকদিন আগে একটা মজার ঘটনা হয়েছিল যে আমাদের কমল মজুমদারের দাদা নীরজ মজুমদার একবার হঠাৎ প্রস্তাব করেছিলেন যে আমরা প্রিমিটিভ হব, আদিম যুগে ফিরে যাব। আদিম যুগের কি করে ফিরে যাব, এত হাজার বছর আগে কি করে ফিরে যাব? আমরা চোখ বন্ধ করে ছবি আঁকবো। তো চোখ বন্ধ করে ছবি আঁকলে এমন সব ছবি আঁকবো যেটা আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, চোখ বন্ধ করে আঁকছি। তখন গোপাল ঘোষ আমাদের মাস্টারমশাই বললেন, বা নীরদ বলেছে চোখ বন্ধ করে আঁকবে, তাহলে আমি চোখ বন্ধ করে দেখবো। এবারে এসে চোখ বন্ধ বন্ধই চলছে বড়দের, একজন চোখ বন্ধ করে আঁকছেন, একজন চোখ বন্ধ করে দেখছেন। তো আমি তখন ভাবলাম যে এই চোখ বন্ধ ব্যাপারটা কি, এর মধ্যে একটা রহস্য আছে, এর মধ্যে একটা গল্প আছে। এরা বড়রা বলছে যখন, নিশ্চয়ই ফেলে দেওয়ার মতো কিছু নয়, আমিও তাহলে চোখ বন্ধ করে কিছু একটা করি। আমি তখন অন্ধকারে ছবি আঁকতে শুরু করলাম, চোখ খুলেই করলাম, অন্ধকারে করলাম। তো অন্ধকারে যখন ছবি আঁকতে শুরু করলাম, তাতে সুবিধাটা হলো যে আমরা যখন যে কোনো জিনিসকে বিচার করি, আলো দিয়ে তো বিচার করি এবং আমাদের সচেতন চেতনা দিয়ে বিচার করি। যখন আমি এই চেতনাকে প্রায় নিষ্ক্রিয় করে দিলাম, সে আর অবচেতন নয়, চেতন আছে কিন্তু নিষ্ক্রিয় চেতন, তখনই অ্যাকচুয়ালি আমি আবিষ্কার করলাম যে অনেক আকার আমি জানি না, আমার মন জানে। তখন সেই আকারগুলো নিজে নিজে উন্মোচিত হচ্ছে, নিজে নিজে তার প্রকাশ ঘটাচ্ছে, অন্ধকারে ঘটাচ্ছে। তাহলে তো লজ্জরম আছে। এইটা মজা, এইটা আমি এবার আলো দিয়ে দেখতে এলাম, বা এরকম তো আমি দেখিনি, এলাম যে আমি জানতাম না। তখনই আপনার এই সাদা কালো লাল আলো ছায়া এবং অন্ধকার আর আলোর গল্প, এই সংলাপ আপনি লিখতে আরম্ভ করলেন আপনার দৃশ্যে। ভারতীয় শিল্পের প্রেক্ষিতে আপনার যে ভাবনা, এটা আমাদের অন্তত আবার একটা চাবি দিল। আপনি এমন একটা বইও লিখেছেন, সেখানে সম্পর্কের কানাগুলি এবং অন্যান্য যে আপনার লেখা, তার সঙ্গে সঙ্গে আপনার যে ছবি থাকে, আপনি প্রচুর চাবি আসলে আমাদের কাছে দিয়ে রেখেছেন। এবার কোনটা আমরা কিভাবে পাঠকের বিষয়। একেবারে সবাইকে আমার অভিনন্দন, এবং যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন এই সমস্ত মানে উন্মাদের কথাবার্তা। এই তো আমরা একেবারেই উন্মাদকে আমরা বুঝতে পারি না, সেটা উন্মাদের সমস্যা নয়, আমাদের সমস্যা। যেমন একটা কথিত আছে যে ভ্যান গগ পাগল বলে ছবি আঁকতো না, ছবি এঁকে পাগল হয়েছে। এটার উত্তর এখনো পাওয়া যায়নি। ঠিক আছে হিরণদা, আপনার সঙ্গে কথার তো কোনোদিনই আমাদের শেষ হবে না, আর আপনার গল্প অশেষ। কিন্তু আজকে আমরা বিদায় নিচ্ছি, আবার নিশ্চয়ই কখনো আমরা হিরণ মিত্রর সঙ্গে এই আড্ডায় ফিরে আসবো, আবার আরো অনেক মজার ঘটনা ঘটবে। ধন্যবাদ, নমস্কার। শুনলেন অতিথি। আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী হিরণ মিত্রর সঙ্গে কথা বললেন অধ্যাপিকা জিনিয়া রায়। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা দেবর্ষী ঘোষ।